ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য নাম্বার 12, 14, 16, 18 অ্যান্ড 20। অর্থাৎ নিচের যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে তাদের গড় নির্ণয় করতে বলছে। গড় নির্ণয় করতে গেলে কী করতে হবে, যে সংখ্যাগুলি দিয়েছে তাদেরকে যোগ করে যতটি সংখ্যা যোগ করলাম তত দিয়ে ভাগ, অর্থাৎ 12 যোগ 14 যোগ 16 যোগ 18 যোগ 20। এখানে সংখ্যা মোট রয়েছে কয়টি, 1 2 3 4 5টি, 5 দিয়ে ভাগ। তাহলে উপরের সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 80, তাকে 5 দিয়ে ভাগ, অর্থাৎ 5 16 80। রাইট অ্যান্সার হচ্ছে এই সমস্ত যে সংখ্যাগুলি 5টি সংখ্যা দেওয়া রয়েছে তাদের গড় হবে 16। ইফ দ্য ডিফারেন্স বিটুইন 60% অফ এক্স অ্যান্ড 20% অফ এক্স, অর্থাৎ এক্সের 60% এবং 20% এক্সের এই দুইটা ডিফারেন্স হচ্ছে 160। অর্থাৎ এক্সের 60% এবং এক্সের 20%-এর পার্থক্য রয়েছে 160। তাহলে এক্সের ভ্যালু কত হবে? দেখো প্রথমে বলছে 60% অফ এক্স মানে 60% মানে 60/100 তার এক্স মানে ইন্টু এক্স, মাইনাস 20% অফ এক্স মানে 20/100 তার সঙ্গে এক্স ইকুয়াল টু কত বলছে, 160। তাহলে আমরা যদি এখানে দেখো নিচে 100 100 মিলে গেছে, 100 যদি লসাগু হয় তাহলে 60x থেকে 20x গেলে উপরে হচ্ছে 40x। তাহলে 40x/100 ইকুয়াল টু 160, নিচে 1, 40 দিয়ে থেকে কাটলে হচ্ছে 4। তাহলে কোনাকুনি গুণ করো, এক্স একে এক্স ইকুয়াল টু 4 আর 100 400। তাহলে 60% অফ এক্স আর 20% অফ এক্সের ডিফারেন্স যদি 160 হয় তাহলে এক্সের মান হবে 400। A person had given rupees 15,000 at a simple interest of 10% per year to his friend। মানে এক ব্যক্তি তার বন্ধুকে বার্ষিক 10% সরল সুদের হারে 15,000 টাকা দিয়েছিলেন। আফটার 4 years, 4 বছর পরে, হাউ মাচ ইন্টারেস্ট হ্যাজ টু বি পেইড বাই হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে তাকে কত টাকা সুদ দিতে হবে 4 বছর পর। তাহলে এখানে মোট টাকা হলো 15,000 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 10% ইন্টারেস্ট রেট এবং সময় হচ্ছে 4 বছর। তাহলে আমাদের বের করতে হবে এখানে ইন্টারেস্ট কত। আমরা ইন্টারেস্টের যেটা ফর্মুলা জানি, আই ইকুয়াল টু PTR/100। মনে রাখবে যে কোনো সিম্পল ইন্টারেস্ট একটা অঙ্ক থাকবে, এর ফর্মুলা হচ্ছে আই ইকুয়ালস টু PTR/100, অর্থাৎ আসল, পি মানে আসল, গুণন সময় 4 বছর ইন্টু সুদের হার 10%/100, অর্থাৎ আসল গুণন সময় গুণন সুদের হার বাই 100। আসল এখানে 15,000 টাকা, সময় এখানে 4 বছর, সুদের হার 10%, তাহলে উপরে 10 নিচে 100। একটা শূন্য কাটলো, এখানেও একটা শূন্য কাটলো, তাহলে উপরে পড়ে থাকলো কত, এখানে 15,000 ছিল, তাহলে 1500 আর 4, অর্থাৎ 4 15 60 আর 2টা শূন্য, অর্থাৎ মোট টাকা হচ্ছে 6,000 টাকা। তাকে 15,000 টাকায় 10% হারে 4 বছর পরে সুদ দিতে হবে। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days। এ একটি কাজ 10 দিনে করতে পারে। বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 5 days। বি সেই কাজটি 5 দিনে করতে পারে। ইফ দে ওয়ার্ক টুগেদার ফর 2 days, তারা একসঙ্গে 2 দিন কাজ করলো, হোয়াট পার্সেন্টেজ অফ ওয়ার্ক দে ক্যান কমপ্লিট, তাহলে তারা কাজের কত অংশ কমপ্লিট করলো, কত শতাংশ কমপ্লিট করলো। এখানে দেখো এ আলাদাভাবে একাই করলে 10 দিনে করে, বি একাই করলে 5 দিনে করে, কিন্তু তারা দুজনে কি করলো, একসঙ্গে 2 দিন কাজ করলো। তাহলে আমরা যদি তাদের প্রথমে বের করি যে এ একদিনে কতটা কাজ করলো। এ 10 দিনে পুরো কাজ করে, 10 দিনে যদি পুরো কাজ করে একদিনে কত কাজ করবে, 1/10 অংশ। একইভাবে বি যদি 5 দিনে পুরো কাজ করে তাহলে বি একদিনে কতটা কাজ করবে, 1/5 অংশ। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে কতটা কাজ করবে, 1/10 আর 1/5 আমরা যোগ করে নিলাম। তাহলে মোট কাজ কত হবে, লসাগু হচ্ছে 10, তাহলে 10 10 মিলে গেল, 5 দিয়ে আবার 10কে 2, অর্থাৎ 3/10 অংশ তারা একদিনে কাজ করলো। কিন্তু এ আর বি দুজনে মিলে 2 দিন কাজ করেছে, তাহলে 2 দিনে কতটা কাজ করবে, 2 দিয়ে এটাকে গুণ করে দাও। কেননা একদিনে এ একদিনে করে 1/10, বি একদিনে করে 1/5, দুজনে একদিনে করে 3/10। এবার তারা দুজনে একসঙ্গে 2 দিন কাজ করেছে, তাহলে 3/10কে 2 দিয়ে গুণ, অর্থাৎ আমরা পেলাম 6/10। এবার ঘটনা হচ্ছে শতকরায় চেয়েছে, এই 6/10 মানে কত অংশ, মোট হচ্ছে 1 অংশ, তো একের এখানে কোনো ভ্যালু দিয়ে লাভ হবে না। তাহলে 6/10কে 100% দিয়ে গুণ করে দাও, তাহলে 10 10 100, অর্থাৎ 6 10 60%। 2 দিনে তারা 60% কাজ তারা দুজনে মিলে কমপ্লিট করেছে। ইফ 20 toys cost ₹120, হাউ মেনি such toys ক্যান বি পারচেসড উইথ ₹720। অর্থাৎ 20টি খেলনা যদি 120 টাকা মূল্য হয় তাহলে 720 টাকায় কতগুলি খেলনা ক্রয় করা যাবে। তাহলে দেখো 120 টাকায় যদি 20টি খেলনা ক্রয় করা যায়, 1 টাকায় নিশ্চয়ই কম হবে, 20/120 ভাগ হলো,
এবার 720 টাকায় নিশ্চয়ই আবার বেশি হবে, তাহলে আমরা কি করলাম 720 গিয়ে আবার গুণ করে দিলাম, মানে তৈরেশিক নিয়ম হলো, অর্থাৎ 20 × 720 বাই 120। তাহলে এখানে কাটাকাটি করলে ওটা যেটা দাঁড়াচ্ছে এটা 0 0 কেটে গেল, 12 দিয়ে কাটলে দেখো 6 12 72, অর্থাৎ 6 × 20 অর্থাৎ 120টি খেলনা কিন্তু ক্রয় করা যাবে। রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বরটি। Ram set aside 10% of his salary for savings. If half of the remaining after saving amount is rupees 9,000, what is his salary in rupees? রাম কী করে তার বেতনের 10% সঞ্চয়ের জন্য আলাদা করে রেখে দেয়, আর অবশিষ্ট যে টাকা তার অর্ধেক হয় 9,000 টাকা। তাহলে তার বেতন কত টাকা ছিল? আচ্ছা, আমরা প্রথমে ধরলাম যে তার বেতন ছিল এক্স টাকা, স্যালারি কত ধরলাম আমরা এক্স টাকা। এবার সে সেভিংস করলো কত পার্সেন্ট? 10%। সে সেভিংস করলো, সেভ করলো কত পার্সেন্ট? 10%, মানে এক্স × 10/100, অর্থাৎ x/10 টাকা সে সেভিংস করলো। এখানে ঘটনা হচ্ছে রামের যদি স্যালারি এক্স টাকা হয়, সে তার 10% সেভিংস করে, তাহলে এক্সের 10% মানে x/10 টাকা, এইটাকেও সেভিংস করে। এবার তার কাছে থাকবে কত টাকা? x × x - 10, অর্থাৎ 9x/10 টাকা তার কাছে থাকবে। কিন্তু এখানে বলেছে যে টাকাটা থাকবে তার অর্ধেক হচ্ছে 9,000 টাকা। তাহলে 9x/10 টাকাটা ওর কাছে আছে, এর অর্ধেক মানে নিচে আবার 2 দিয়ে গুণ করে দাও, এই অর্ধেক টাকাটার পরিমাণই হচ্ছে 9,000 টাকা। দেখো ভালো করে বোঝো, রামের যে স্যালারি রয়েছে তার 10% সে সেভিংস করে। তো আমরা ধরলাম রামের স্যালারি হচ্ছে এক্স টাকা, সে 10% সেভিংস করে, মানে এক্সের 10% অর্থাৎ x/10 এত টাকা সে সেভিংস করে। তাহলে তার কাছে টাকা থাকবে কত? তার কাছে এক্স টাকা ছিল স্যালারি, সে x/10 সেভিংস করলো, তাহলে x - x/10 অর্থাৎ 9x/10 টাকা তার কাছে এখন রয়েছে, তার অর্ধেক টাকা হচ্ছে 9,000 টাকা। তাহলে এর অর্ধেক মানে একে নিচে 2 দিয়ে গুণ করে দাও, এটি হচ্ছে 9,000 টাকা। তাহলে আমরা যদি এখানে কাটি 9 দিয়ে 9,000কে কাটলে হচ্ছে 1,000, তাহলে কোনাকুনি গুণ করো, x = x = 2 × 2 অর্থাৎ 2, আর এখানে 3টে এখানে একটা, টোটালে 4টা শূন্য, অর্থাৎ মোট তার স্যালারি হচ্ছে 20,000 টাকা। If an article with cost price of rupees 3,000 is sold at rupees 1,800 বা 1,800, find the percentage of loss. মানে একটা আর্টিকেল 3,000 টাকায় কেনা হয়েছে, তার ক্রয় মূল্য 3,000 টাকা, এবং সোল্ড অ্যাট রুপিস 1,800 অর্থাৎ 1,800 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ লস তো অবশ্যই হয়েছে, কেন? কেনা দাম 3,000 টাকা আর বিক্রি হয়েছে 1,800 টাকা, অর্থাৎ আমরা 1,200 টাকা লস করে বিক্রি করেছি। তাহলে আমরা লসের পার্সেন্টেজ কী করে বের করব? মনে রাখবে লাভ লস সবসময় কেনা দামের উপর হয়। তাহলে আমরা যেহেতু 3,000 টাকায় কিনেছি, কেনা দামটা নিচে, 3,000 টাকা হচ্ছে আমার মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্য সবসময় নিচে, কেননা লাভ বা ক্ষতি সে প্রফিট বলুক বা লস বলুক পুরোটাই কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। তাহলে যেহেতু আমার এখানে 3,000 টাকা কেনা দাম, 3,000 টাকাটা নিচে, আর যেহেতু আমি লস বের করছি উপরে হচ্ছে লস, তাহলে 3,000 টাকায় কিনলাম, 1,800 টাকায় বিক্রি করলাম, ডিভিশন মানে মাইনাস করলে হচ্ছে 1,200 টাকা, অর্থাৎ 3,000 টাকায় কিনে 1,800 টাকায় বিক্রি মানে 1,200 টাকা লস। তাহলে 3,000 টাকায় যদি 1,200 টাকা লস হয়, পার্সেন্টেজ চেয়েছে 100%-এ কত? এখানে কাটাকাটি করলে 2টে শূন্য কেটে গেল, এখানে একটা কেটে গেল, 3 4 12 একটা শূন্য, অর্থাৎ তাহলে তার 40% কিন্তু লস হয়েছে। A person Z had taken a loan of rupees 5,000 from X at a simple interest of 12% per year. এক ব্যক্তি জেডের কাছ থেকে 5,000 টাকা, এক ব্যক্তি এক্সের কাছ থেকে, এক ব্যক্তি জেড যিনি এক্সের কাছ থেকে 5,000 টাকা 12% সরল সুদের হারে ঋণ নিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম জেড হ্যাজ অলসো টেকেন অ্যানাদার লোন অফ রুপিস 10,000 ফ্রম ওয়াই, এবং ওই জেড ওই ব্যক্তি আবার আরেক ব্যক্তি ওয়াই যার কাছ থেকে 10,000 টাকা নিয়েছেন অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট অফ 10% পার ইয়ার, 10% সরল সুদের হারে। হাউ মাচ ইন্টারেস্ট অ্যামাউন্ট জেড হ্যাজ টু পে টু এক্স অ্যান্ড ওয়াই টুগেদার। তাহলে ওই ব্যক্তি জেড তাকে এক্স আর ওয়াইকে মোট কত টাকা ইন্টারেস্ট দিতে হবে অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার, 2 বছর পরে। তার মানে যে ব্যক্তি জেড রয়েছে উনি এক্সের কাছেও টাকা নিয়েছে, ওয়াইয়ের কাছেও টাকা নিয়েছে। এক্সের কাছে 5,000 টাকা নিয়েছে 12% হারে, আর ওয়াইয়ের কাছে 10,000 টাকা নিয়েছে 10% হারে। দুজনেরই সময় 2 বছর, তাহলে 2 বছর পর আমাদের শুধু সুদ জানতে চেয়েছে,
যে 2 বছর পর দুজনকে মোট কত টাকা সুদ দিতে হবে। আমরা একটু আগেই বললাম সুদ মানে হচ্ছে আই ইন্টারেস্ট PTR/100। তাহলে আমরা এখানে যেহেতু দুইটা সুদ বের করব, তাহলে আমরা এক্সের কাছ থেকে নিয়েছে, তাহলে এক্সকে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট অফ এক্স। আবার ওয়াইয়ের কাছেও টাকা নিয়েছে, ইন্টারেস্ট অফ ওয়াই। আমরা দুজনেরই ইন্টারেস্ট যদি একবারে বের করি, আমরা ফর্মুলা কি বললাম, I = PTR/100। তাহলে প্রথমে এক্সের পি হচ্ছে 5,000 টাকা, সময় 2 বছর, আর সুদের হার পি এর প্রথম জনের ক্ষেত্রে ছিল 12%, যোগ একইভাবে দ্বিতীয় জনের আসল টাকা হচ্ছে 10,000 টাকা, এরও সময় 2 বছর, কিন্তু এর সুদের হার হচ্ছে 10%। কী করলাম, আসল গুণন সময় গুণন সুদের হার বাই 100, আসল গুণন সময় গুণন সুদের হার বাই 100, দুইজনেরই দুবার করলাম। তাহলে এখানে 2টা শূন্য কেটে গেল, এখানেও কিন্তু 2টা শূন্য কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে দেখো 5 দুগুণ 10, 10 গুণন 12 অর্থাৎ 1200 টাকা। আর এখানে পড়ে থাকছে 2 একে 2, এখানে 2টা এখানে একটা, টোটাল 3টা শূন্য, 2,000 টাকা। অর্থাৎ মোট টাকা হচ্ছে এক্সের কাছে নিয়েছে যে টাকা 5,000 টাকা, 2 বছরে 12%, 1200 টাকা সুদ। আর ওয়াইয়ের কাছ থেকে যে 10,000 টাকা নিয়েছে 2 বছর পর 10%, সেখানে 2,000 টাকা সুদ। তাহলে মোট সুদ হচ্ছে 1200 + 2,000 অর্থাৎ 3200 টাকা তাকে দুজন মিলে এক্স আর ওয়াইকে মিলে সুদ দিতে হবে 2 বছর পরে। ইফ এ পারসন ইজ ওয়াকিং অ্যাট 4.5 কিমি/আওয়ার, যদি এক ব্যক্তি ঘন্টায় 4.5 কিমি বেগে হাঁটেন, হাউ মাচ টাইম হি নিড টু কভার এ ডিস্টেন্স অফ 250 মিটার। তাহলে 250 মিটার ডিস্টেন্স কভার করতে তাকে কত সময় দিতে হবে, কতটা সময় তার লাগবে। আচ্ছা দেখো, আমরা সময় = জানি। এবার এখানে তার আগে একটা কাজ করে নিই আমরা, যেহেতু এখানে কিমি/আওয়ারে রয়েছে আর যে ডিস্টেন্সটা যেতে হবে সেইটা মিটারে রয়েছে, তাহলে আমরা প্রথমে কিমি/আওয়ারটাকে মিটারে নিয়ে যাই। আর অপশানগুলো আমাদের দেখো মিনিট আর সেকেন্ডে রয়েছে, অর্থাৎ ঘন্টার কোনো গল্প নেই। তাহলে আমাদের ঘন্টাটাকেও কিন্তু হয় মিটার, না মিনিট অথবা সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। এখানে যে কথাটা তোমাদের মনে রাখতে হবে, 4.5 কিমি/আওয়ার রয়েছে, এটিকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে এটি হয়ে যাবে মিটার/সেকেন্ড। মনে রাখবে, কিমি/আওয়ারকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি, তাহলে কিমি/আওয়ারটা হয়ে যায় মিটার/সেকেন্ড। অর্থাৎ কোনো কিমি/আওয়ারকে কিমি/ঘন্টাকে যদি আমরা মিটার/সেকেন্ডে ট্রান্সফার করি, তাহলে 5/18 দিয়ে গুণ করব। এবার আমরা মেন ফর্মুলায় আসবো, কতটা সময় লাগবে। সময় = ডিস্ট্যান্স বাই ভেলোসিটি, গতিবেগ। কত ডিস্ট্যান্স গেল, কত বেগে গেল, এটি ডিভাইড করলে কিন্তু সময় বেরিয়ে যায়। তাহলে আমরা ডিস্ট্যান্স মানে কত মিটার যাব, আমাদের যেতে হবে 250 মিটার। 250 মিটার ডিস্ট্যান্স আমরা কভার করব, কত বেগে যাব, 4.5 × 5/18। এখানে যদি আমরা একটু কাজ করে নিই, পয়েন্টটা উঠে গিয়ে নিচে 10 হলো, 5 দিয়ে 10কে কাটলে 2, 9 দিয়ে কাটলে 5 লং 45, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, অর্থাৎ উপরে 5 নিচে 4। তাহলে উপরে 5/4 মানে এখানে একবারে যদি 5/4, এই যে 5/4টাকে আমি একবারে উপরে দিয়ে দিলাম, তাহলে 5 × 5 = 25, অর্থাৎ 5 দিয়ে 250কে কাটলে 50, 4 × 5 = 20, 200। এবার দেখো মিটার/সেকেন্ড হয়েছে, তো এটা তো টাইম না, টাইমটা তাহলে সেকেন্ড হয়ে গেল। তাহলে 200 সেকেন্ড মানে 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, 200 সেকেন্ড মানে 3 মিনিট, 3 মিনিট মানে হচ্ছে 180 সেকেন্ড, আর 20 সেকেন্ড থাকে, অর্থাৎ 3 মিনিট 20 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। কী করলাম আমরা, প্রথমে আমার যে ভেলোসিটি বা স্পিড বা গতিটা দেওয়া আছে 4.5 কিমি/আওয়ার, তাহলে 4.5 কিমি/আওয়ারকে আমরা 5/18 দিয়ে গুণ করে মিটার/সেকেন্ড, অর্থাৎ 5/4 মিটার/সেকেন্ড পেলাম। এই 5/4 মিটার/সেকেন্ড থেকে আমরা 250 মিটার ডিস্টেন্স যেতে কত সময় লাগবে সেটা বের করলাম। টাইম = ডিস্টেন্স বাই স্পিড বা ভেলোসিটি, গতিবেগ, অর্থাৎ কত দূরত্ব গেল, কত বেগে গেল। তাহলে সময় = দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব 250 মিটার বাই বেগ হচ্ছে 5/4, 5/4-এর মধ্যে 5 থাকলো, 4টা একবারে উপরে গিয়ে কাটাকাটি করে 200 সেকেন্ড। 200 সেকেন্ড মানে 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, তাহলে 200 সেকেন্ড মানে 3 মিনিট। 3 মিনিটে 180 সেকেন্ড গেল, আরও 200 সেকেন্ড আরও 20 সেকেন্ড থাকবে, তাহলে 3 মিনিট 20 সেকেন্ড। নেক্সট কোশ্চেন বলছে 25% অফ এক্স ইজ 1362, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। অর্থাৎ এক্সের 25% হচ্ছে 1362, তাহলে এক্সের ভ্যালু কত। এক্সের 25% মানে এক্স গুণন 25/100 = কত, 1362। তাহলে আমরা 25 দিয়ে যদি 100কে কাটি, 4 25 100, তাহলে পড়ে থাকছে x/4 = 1362/1। কোনাকুনি গুণ করো, এক্স একে x = 1362 × 4, অর্থাৎ 5448। সি নম্বরটি রাইট অ্যান্সার। ইফ দ্য এভারেজ অফ 5 নাম্বারস
7 8 x 13 22 is 12, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। অর্থাৎ 7 8 x 13 22-এর এভারেজ গড় দেওয়া আছে 12। গড় কী করে বের করবো? 1 নম্বর অঙ্কই ছিল 7 যোগ 8 যোগ x যোগ 13 যোগ 22। এখানে মোট কয়টি সংখ্যা যোগ করলাম? 1 2 3 4 5টি। এক্সটাকেও সংখ্যা ধরতে হবে। এই 5টি সংখ্যার গড় কত পেলাম আমরা? 12। তাহলে আমরা যদি একবারে এখানে গুণ করে দিই, দেখো 12-র নিচে একটা 1 রয়েছে, কোনাকুনি গুণ করব। 7 আর 8 15, 15 13 আর 22 এই তিনটে যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে কোনাকুনি গুণ করলে 50। তাহলে 50 একে 50 যোগ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 5 12 60। তাহলে এক্স ইকুয়াল টু 60 মাইনাস 50, অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে 10। তাহলে 7 8 x 13 22, অর্থাৎ এক্সের জায়গায় যদি আমরা 10 দিই তাহলে 7 8 10 13 22 এর গড় হচ্ছে 12। নেক্সট কোশ্চেন বলছি, এ ক্যান আর্ন 10% লস if he sells his product at the rupees 3600. What was the cost price of his product in rupees? এ যদি তার পণ্য 3600 টাকায় বিক্রি করে তাহলে তার 10% ক্ষতি হয়। 3600 টাকায় সে সেল দিল, বিক্রি করলো, তাতে তার 10% লস হলো। তাহলে 3600 টাকা কিন্তু বিক্রয় মূল্য এবং তাতে লস রয়েছে 10%। কি বলছে? তার প্রোডাক্টটার কস্ট প্রাইস কত, অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল, কত টাকায় সে কিনেছিল। তাহলে 10% ক্ষতি হয়ে গেল এর 3600 টাকায় বিক্রি করাতে। তাহলে তার কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, মনে রাখবে এখানে 3600 টাকা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে 10% লস মানে 100 টাকায় 90 টাকা হবে। 100 টাকা দেবে উপরে আর 90 টাকা দেবে নিচে। খুবই ইজি। যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে 100টা উপরে 10% লস বলেছে তাই 90, 10% লাভ বললে আবার আমরা এটাকে নিচে 110 করে দিতাম। কিন্তু এই অঙ্কটাই যখন আমাদের ক্রয় মূল্য দেওয়া থাকবে, বিক্রয় মূল্য বলবে, তখন আবার কিন্তু 100 নিচে উপরে 90, তার মানে গুলিয়ে ফেলবে না। ক্রয় মূল্য বের করার সময় বিক্রয় মূল্য গুণন 10% মানে 100তে 90 হওয়ার কথা। যেহেতু 10% লস হয়েছে তাহলে 100তে 90 মানে 100টা উপরে 90টা নিচে। তাহলে এখানে একটা শূন্য কেটে গেল, 9 দিয়ে কাটলে 4 লং 36, 40 40 ইন্টু 100, অর্থাৎ 4000 টাকা কিন্তু জিনিসটির ক্রয় মূল্য ছিল, যেটি 10% লসে বিক্রি করেছে, অর্থাৎ 3600 টাকায় কিন্তু 4000 টাকা জিনিসটি বিক্রি করেছে। এ পার্সন টেক্স অ্যান অ্যামাউন্ট অ্যাজ এ লোন ফ্রম হিজ ফ্রেন্ড। এক ব্যক্তি তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছে অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট রেট অফ 15% পার ইয়ার, বার্ষিক 15% সরল সুদের হারে। হি পেইড অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 9000 অ্যাজ ইন্টারেস্ট আফটার 3 ইয়ার। সে 9000 টাকা সুদ দিয়েছে 3 বছরে। হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট টেকেন বাই হিম অ্যাজ লোন। সে তার বন্ধুর কাছ থেকে কত টাকা লোন হিসেবে নিয়েছিল, তার প্রিন্সিপাল কত। এটিও সুদের অঙ্ক। 15% সরল সুদের হারে 9000 টাকা সুদ দিতে হয়েছে 3 বছরে, তাহলে তার আসল টাকাটা কত নেওয়া ছিল। আমরা কি জানি? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আমার আই হচ্ছে 9000 টাকা সুদ, আসলটাই আমরা এখানে জানি না পি, সময় আমাদের হাতে 3 বছর, সুদের হার 15%, 15/100। কী করলাম দেখো, সুদ এখানে 9000 টাকা, তাহলে আই হচ্ছে 9000, পি তো আমরা জানি না, আসলটাই বের করব। সময় আমাদের হাতে 3 বছর, সুদের হার 15%। তাহলে এখানে আমরা যদি কাটি, 3 দিয়ে কাটলে 3 × 9 3000, 15 দিয়ে আবার 3000কে কাটলে হচ্ছে 200, কোনাকুনি গুণ করো এবার পি একে, পি ইকুয়াল টু 200 × 100, 2-এর পরে 4টা শূন্য, অর্থাৎ 20000 টাকা কিন্তু ছিল ওই বন্ধুর কাছ থেকে মোট ধার নেওয়া। ইফ এ ট্রেন ট্রাভেলিং অ্যাট 72 কিলোমিটার্স পার আওয়ার, একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করছে। হাউ মাচ ডিস্টেন্স ইট কভার্স ইন 20 সেকেন্ড। সে 20 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে। দেখো 72 কিমি পার ঘন্টা বেগে সে যখন জার্নিটা করছে, তাকে 20 সেকেন্ডে কতটা দূরত্ব যেতে হবে। এবার দেখো সময়টা কিন্তু সেকেন্ডে আছে, আর অ্যান্সারগুলো দেখো সব মিটারে আছে। তার মানে আমাদের কিমি পার ঘন্টাটাকে আমাদের মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। আমি আগেও বললাম 72 কিমি পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ড কী করে করব, 5/18 দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করি, তাহলে কিমি পার ঘন্টা আমাদের কী হচ্ছে, মিটার পার সেকেন্ড। 18 দিয়ে এটাকে যদি আমরা কাটি, 4 8 রং 72, অর্থাৎ 4 5 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রেনটি 72 কিমি পার ঘন্টা মানে 20 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছিল। এবার সে 20 সেকেন্ড ধরে এইভাবে যদি যায়, সে কতটা ডিস্টেন্স কভার করবে।
ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে, দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ। তাহলে সে কত সময় নেবে, 20 সেকেন্ড নেবে। কত গতিবেগে যাবে, 20 গতিবেগে যাবে। তাহলে তার ডিস্টেন্স কতটা হবে, 2 × 4 দুটো শূন্য, অর্থাৎ সে 400 মিটার ডিস্টেন্স যাবে। কি করে করলাম, 72 কিমি পার ঘন্টা মানে 5/18 দিয়ে গুণ করে আমি কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড অর্থাৎ 20 মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করলাম। এবার সে 20 সেকেন্ড ধরে যদি যায় 20 মিটার পার সেকেন্ড বেগে, সে কতটা পথ যাবে, কত দূরত্ব অতিক্রম করবে। দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ। সময় হচ্ছে 20 সেকেন্ড আর গতিবেগও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে মোট সে 2 × 4 দুটো শূন্য, অর্থাৎ সে যেহেতু দূরত্ব বলেছে মোট 400 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। A person had taken a loan of rupees 5,000 and cleared his loan by paying a sum of rupees 5,500 after 2 years। অর্থাৎ এক ব্যক্তি 5,000 টাকা লোন নিয়েছে, সে 2 বছর পরে 5,500 টাকা দিয়ে লোনটি শোধ করেছে। হোয়াট ওয়াজ দ্য ইন্টারেস্ট রেট পার ইয়ার, তার বার্ষিক সরল সুদের হার কত ছিল। অ্যাট হুইচ দ্য লোন ওয়াজ টেকেন বাই দ্য পারসন, ওই ব্যক্তিটি যে লোনটি নিয়েছিল। অর্থাৎ সে নিয়েছে 5,000 টাকা এবং তাকে 2 বছর পরে সুদ দিতে হয়েছে 5,500 টাকা। তার মানে আমরা দেখো 5,000 টাকা তার প্রিন্সিপাল, কিন্তু সে যখন 2 বছর পর শোধ দিল তাকে 5,500 টাকা দিতে হলো। তার মানে তাকে 500 টাকা বেশি দিতে হলো। তার মানে 500 টাকা হচ্ছে তার সুদ। তাহলে আমরা পেলাম 500 টাকা। কী করে পেলাম, 5,000 টাকা লোন নিয়েছিল, 5,500 টাকা দিতে হয়েছে, তাহলে 500 টাকা বেশি দিতে হয়েছে। সুদের অঙ্কে 500 টাকাটা তাহলে সুদ। তাহলে ইকুয়াল টু পি আমাদের 5,000 টাকা, সময় আমাদের হাতে 2 বছর, আর এর মানটা আমরা জানি না, বাই 100। কী করলাম, মানে 500 ইকুয়ালস টু পি মানে 5,000, সময় 2 বছর, আর এর মান আমরা জানি না। তাহলে এখানে যদি আমরা কাটি, দেখো 2টে শূন্য কাটলো, 50 দিয়ে এটাকে কাটলে 10, 2 দিয়ে আবার 10কে কাটতে হচ্ছে 5, অর্থাৎ আর এর মান হচ্ছে 5%, অর্থাৎ সে 5% সরল সুদের হারে টাকাটি নিয়েছিল। নেক্সট বলছে ইফ 10% অফ এক্স ইজ 21, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। মানে এক্সের 10% যদি 21 হয় তাহলে এক্সের মান কত। এক্সের 10% মানে এক্স ইন্টু 10/100, এর ভ্যালু কত 21। তাহলে শূন্য কেটে গেল, তার মানে x/10 ইকুয়াল টু কত 21/1। কোনাকোনি গুণ করো, এক্সকে এক্স ইকুয়াল টু 21 × 10 মানে 210 হচ্ছে রাইট অ্যান্সার। এক্সের 10% মানে এক্স ইন্টু 10/100 ইকুয়ালস টু 21। এখানে শুধু শূন্য কাটলো, তাহলে x/10 ইকুয়াল টু 21/1। তাহলে এক্সকে এক্স ইকুয়াল টু 21 × 10 মানে 210 হচ্ছে রাইট অ্যান্সার। A and B purchased an article at a cost of rupees 1,500 অর্থাৎ 1,500। A আর B একটি আর্টিকেল 1500 টাকা দিয়ে কিনেছে। A sold it with a profit of 20%, A সেটিকে 20% লাভে বিক্রি করলো, অ্যান্ড B sold at a loss 10%, B সেটি 10% লসে ক্ষতিতে বিক্রি করলো। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার সেলিং প্রাইস, তাদের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বের করো। দেখো খুবই ইজি, এও কিনেছে 1500 টাকা দিয়ে, বিও কিনেছে 1500 টাকা দিয়ে। তার মানে এই 1500 টাকাটা এ আর বি দুজনের কিন্তু কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এটি খুব ইজি দিয়েছে, ক্রয় মূল্য দিয়েছে দুজনেরই। একজন 20% লাভে বিক্রি করলো, একজন 10% লসে বিক্রি করলো। তাহলে আমরা দুজনের বিক্রয় মূল্য বের করে একটা জিনিস লক্ষ্য করো, যে 20% লাভে বিক্রি করলো, যেহেতু কেনা দাম দুজনেরই একই, যে 20% লাভে বিক্রি করলো তার নিশ্চয়ই বিক্রি দাম বেশি হবে, আর যে 10% লসে বিক্রি করলো তার তো বিক্রি দাম কম হবে। তাহলে আমরা একবারেই দুটারই ডিফারেন্স বের করি, না তো বা ভেঙেই করি। তাহলে প্রথমে আমরা দেখলাম আমাদের সেল প্রাইস বের করতে হবে। আমরা যে সেল প্রাইসটা বের করব, প্রথমে আমরা এ এর সেল প্রাইস বের করব। দেখো এ কিনেছে কত টাকায়, 1500 টাকা দিয়ে। কত পার্সেন্ট লাভে বিক্রি করলো, 20% লাভে বিক্রি করলো। 20% লাভ মানে 100তে 120। আমি এর আগেও বললাম, যদি বিক্রয় মূল্য বের করতে বলে, কেনা দামটা এখানে দেওয়া আছে 1500 টাকা, বিক্রয় মূল্য 20% লাভ মানে 100তে 120, 100টার নিচে 120টা উপরে। কিন্তু এইটি যদি বিক্রয় মূল্য বের করতে বলতো 100 উপরে 120 নিচে হতো। তাহলে যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে গেলে উল্টে যেত, যেহেতু আমাদের সেল প্রাইস বিক্রয় মূল্য আমরা বের করছি 1500 টাকা কেনা দাম ইন্টু 20% লাভ মানে 100তে 120। একইভাবে আমরা যদি সেল প্রাইস অফ বি এর বের করি, ওরও জিনিসটি 1500 টাকায় কেনা, কিন্তু সে 10% লস করেছে, মানে 100তে কত হবে তাহলে 90 টাকা। তাহলে দুজনের সেল প্রাইস বের করার পর আমরা তাদের ডিফারেন্স বের করব। এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, অর্থাৎ 15 আর 12 যদি আমরা গুণ করি তাহলে 180, একটা শূন্য। অর্থাৎ এ 1500 টাকায় কিনে 20% লাভ মানে 1800 টাকা জিনিসটি বিক্রি করেছে। একইভাবে বি, এখানে একটা শূন্য কাটলো, এখানে আরেকটা শূন্য কাটলো,
অর্থাৎ 150কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 1350 টাকা। তাহলে এ 1500 টাকায় কিনে 20% লাভ মানে 1800 টাকায় বিক্রি করলো, বি 1500 টাকায় কিনে 10% লস মানে 1350 টাকায় বিক্রি করলো। তাহলে 1800 টাকা আর 1350-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 450 টাকা হচ্ছে উত্তর। এ আর বি এর বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে, পার্থক্য হচ্ছে 450 টাকা। এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ক্যান কমপ্লিট ইন ওয়ার্ক 6 days। এক্স আর ওয়াই দুজনে মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা 6 দিনে কাজটা শেষ করে, দুজনে মিলে যদি করে। এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 days। এক্স ওয়াই দুজনে একসঙ্গে কাজ করলে 6 দিনে কাজটি শেষ করে। এক্স অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ইন 9 days। এক্স যদি একাকি কাজটি করে তাহলে তার 9 দিন সময় লাগে। হাউ মেনি ডেজ ওয়াই নিড টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক অ্যালোন। কিন্তু ওয়াই যদি একাই করতো তাহলে কয় দিন লাগতো? এক্স ওয়াই দুজনে মিলে করলে 6 দিন লাগে, এক্স একাই করলে 9 দিন লাগে। তাহলে ওয়াই যদি একাই করতো তাহলে কদিন লাগতো? অর্থাৎ একটি কাজ এক্স ও ওয়াই দুজনে মিলে করলে 6 দিনে সম্পন্ন করে, এক্স একাকি ওই কাজটি করলে 9 দিন সময় নেয়, বি সেই কাজটি করলে কতদিন সময় নেবে? তাহলে দেখো এক্স প্লাস ওয়াই দুজনে মিলে 6 দিনে করে, 6 দিনে পুরো কাজটি করে। তাহলে এক্স আর ওয়াই দুজনে মিলে একদিনে কতটা কাজ করে? 1/6 অংশ, সবসময় একদিনে ট্রান্সফার করবে। এক্স আর ওয়াই দুজনে মিলে 6 দিনে পুরো কাজ করে, তাহলে এক্স আর ওয়াই দুজনে মিলে একদিনে কতটা করবে? 1/6 অংশ। এবার এক্স একাই করলে 9 দিনে করে, তাহলে এক্স একাই একদিনে কতটা করবে? 1/9 অংশ। তাহলে দেখো এক্স আর ওয়াই দুজনে মিলে একদিনে 1/6 অংশ, শুধু এক্স একাই একদিনে 1/9 অংশ। আমরা যদি এক্স ওয়াই অর্থাৎ দুজনের সময়ের অংশের কাছ থেকে এক্সের অংশ বাদ দিই তাহলে আমরা ওয়াইয়ের অংশ পেলাম। তাহলে ওয়াই একদিনে করে কত অংশ হবে? তাহলে 1/6 মাইনাস 1/9। তাহলে 1/6 থেকে যদি আমরা 1/9 মাইনাস করি, লসগু হচ্ছে আমাদের 18। 6 দিয়ে 18কে ভাগ করলে 3, মাইনাস 9 দিয়ে 18কে ভাগ করলে 2, অর্থাৎ 1/18 অংশ। তাহলে ওয়াই একাই একদিনে করে 1/18 অংশ। তাহলে 1/18 অংশ যদি একদিনে করে তাহলে পুরো কাজটা কয় দিন লাগবে? 18 দিন লাগবে। উল্টে দাও কেন? এক্স ওয়াই যদি 6 দিনে পুরো কাজ হয় তাহলে একদিনে যদি 1/6 হয়, এক্স যদি 9 দিনে পুরো কাজ হয়, একদিনে যদি 1/9 হয়, তাহলে ওয়াইয়ের যদি একদিনে 1/18 হয় তাহলে পুরো কাজ কয় দিন? 18 দিনে শেষ করবে সে। 1/18 অংশ একদিনে করে, তাহলে 18 দিন লাগবে মোট সময়। দ্য টোটাল কস্ট অফ 5 পেন্স অ্যান্ড 10 পেন্সিলস টুগেদার 100। মানে 5টা পেন, আচ্ছা আমরা এখানে ভাগ করে দিলাম পেন্সিল আর পেন আর পেন্সিল। তাহলে 5টা পেন আর 10টা পেন্সিল, একটা ক্যাপিটাল পি একটা স্মল পি দিলাম। তাহলে 5টা পেন আর 10টা পেন্সিল মিলে কত টাকা? 100 টাকা। 10টা পেনের দাম 100 টাকা। দেখো তাহলে 5টা পেন্সিলের দাম কত? খুবই ইজি, মুখে মুখে হয়ে যাচ্ছে। দেখো 5টা পেন 10টা পেন্সিল মিলে যদি 100 টাকা হয়, আচ্ছা 10টা পেনের দাম 100 টাকা, কিন্তু আমার এখানে 5টা পেন আছে, তাহলে 10টা পেনের দাম যদি 100 টাকা হয় 5টা পেনের দাম কত হবে? 50 টাকা হবে। কেন? 10টাই যদি 100 টাকা হয়, 5টা পেন মানে অর্ধেক পেন, তাহলে 50 টাকা হবে। তাহলে এখানে 5টা পেন 10টা পেন্সিল মিলে 100 টাকা, আর 5টা পেনের দাম আমরা যদি 50 টাকা পাই তাহলে আর 10টা পেন্সিলের দাম তাহলে কত হবে? আর 50 টাকা। দেখো 5টা পেন 10টা পেন্সিল মিলে যদি 100 টাকা হয় আর 10টা পেন যদি 100 টাকা হয় তাহলে 5টা পেন কত? 50 টাকা। তাহলে 5টা পেন যদি 50 টাকা হয় তাহলে এই 5টা পেনের মানটা এখানে বসিয়ে দাও। তাহলে 5টা পেন 50 টাকা, 10টা পেন্সিল দুজনে মিলে 100 টাকা যদি হয় তাহলে 5টা পেনের 50 টাকা বাদ দিলে 10টা পেন্সিলের কত টাকা থাকে? 50 টাকা। কিন্তু 10টা পেন্সিল যদি 50 টাকা হয়, আমাদের 5টা পেন্সিলের উত্তর চেয়েছে, তাহলে 5টা পেন্সিলের উত্তর হবে কত টাকা? 5টা পেন্সিলের 10টায় যদি 50 টাকা হয়, 5টা পেন্সিল হবে 25 টাকা, কেননা অর্ধেক টাকা হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু 25 টাকা। দেখো 10টা পেন 100 টাকা, তাহলে 5টা পেন কত? 50 টাকা। তাহলে এখানে 5টা পেন 50 টাকা আর 10টা পেন্সিল মিলে 100 টাকা, তাহলে 5টা পেন যদি 50 টাকা চলে যায় তাহলে 10টা পেন্সিলে আর 50 টাকা থাকে। তাহলে 10টা পেন্সিলে যদি 50 টাকা হয়, আমাদের 5টা পেন্সিল কী হবে? অর্ধেক, অর্থাৎ 25 টাকা হবে রাইট অ্যান্সার। ফাইন্ড দ্য এভারেজ অফ 12, 100, 1000, 10,000। তাহলে 12, 100, 1000 এবং 10,000-এর গড় সংখ্যা কয়টি? 1, 2, 3, 4টি সংখ্যা। তাহলে 12, 100, 1000, 10,000 যদি আমরা যোগ করি, 10,000, 1000, 11,000, 11,112, 11,112।
তাহলে 11,112 11,112 কয়টি সংখ্যার যোগফল? 4টি সংখ্যার যোগফল। তাহলে 11,112কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2,778, অর্থাৎ 12, 100, 1,000 ও 10,000-এর গড় হচ্ছে 2,778। থ্যাংকস ফর ওয়াচিং।